সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম পর্ব সংখ্যা ৭৯ এবং ৮০। শীত নেমেছে চুপিসারে, চারপাশে কুয়াশায় মোড়ানো বাতাসে হিমশীতল, ঘুম জাগানো প্রকৃতিতে বর্ষা। খানমহলে দুপুর ধরে এখনো পুরনো কদম গাছ থেকে বহু যুগের সাক্ষী আজ দাঁড়িয়ে আছে, আজও অপচেতল। বহুদিন পেরিয়ে গেছে, এর মাঝখানে আসাব খানের মৃত্যুর ৪০ দিন পেরিয়েছে। খানমহলে আয়োজন হয়েছিল বিশাল, খতমে তেলাওয়াতে, দোয়ায়, এতিম শিশুদের খাওয়ায় ভরপুর। দিন পার করেছিল তারা। আলিনা খানের নামে যেসব ট্রাস্ট আছে তার মধ্যে তিনি এতিমখানা এবং অনাথদের জন্য কাজ করেছে। দিন কয়েক পরে শীতের ভোরে আলিনা খানের গায়ে জমদেনি শাড়ির ওপর উষ্ণ চাদর চড়ানো, হাতে ধোয়া ওঠা চায়ের কাপ। এগিয়ে গেলেন মহলের খোলা মাঠের দিকে। দুজন আজমল খান রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সবাই ব্যস্ত। চুপিসারে এগিয়ে চায়ের পেয়ালা এগিয়ে দিলেন। তিনি বেতে চেয়ারের ওপর বসে গভীর মনোযোগে তাকায় অধিপতির দিকে। অভ্রের আব্বু, আপনি কি কোনো কারণে দুশ্চিন্তায় আছেন? আজমল খান এক চুমুক চা নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, হঠাৎ করে এমন কথা? ইদানিং আপনাকে খুব উদাস লাগে। না, তেমন কিছু না। এ কথা কিছুটা থামলেন আলিনা খান। এমন করার আগে কখনো বলেনি আজমল খান, কখনো মিথ্যা বলেনি তোমায়। তবে আজ বললাম, কারণ তুমি সত্যি মেনে নিতে পারবে না। ক্ষমা করে দিও। নিজের বারবার দোষী মনে হয় আজমল খানে। যদি তিনি তন্ময়ের সাথে ওর বিয়েটা ঠিক করতেন তাহলে হয়তো আজ আর ভাই খুন হতেন না, হয়তো তার ছেলের হাতেই রক্তের দাগ লাগতো না। তবুও তিনি জানেন না তার ছেলের হাতে কত রক্ত ঝরেছে। মহলের বাইরে ঘর থেকে বেশি আসা খাবারের সুগন্ধ মিলে যাচ্ছে সকালের নাস্তায়। সকলেই তখন চা সিঙ্গারায় উম্মাদ ফুর্তিতে ব্যস্ত। অব্রহুকে ভার্সিটি নামিয়ে দিয়ে একটু আগে ওর ড্রাইভার আজ আসেনি। আলিনা খানের স্বর হালকা বকুল ফুলের মতোই নরম, অথচ অদৃশ্য স্পষ্ট। তার কথার সঙ্গে পুরনো সুর মেলায় চুপিসারে পাশে দাঁড়ালো ওহু। খরগোশ বাচ্চার মতো ছটফট করে কাঁধে একখানা পাতলা চাদর জড়ানো, চোখে নেই আধা ঘুমের রেশ। অব্র কিছু বলল না, শুধু মাথা নাড়ল অনুমতির সঙ্গে। ওহু চট করে গাড়িতে উঠে বসলো। অব্র নিরুত্তর ভঙ্গিতে গাড়িতে উঠে বসতেই ইঞ্জিন গর্জে উঠল। ওহু জানালার কাছ নামিয়ে দিল। শহরের বাতাসে একটি ঠান্ডা ভাব রয়েছে, কিন্তু জানালার ফাঁক দিয়ে ঢুকলো হিমশীতল গা জড়িয়ে যাওয়া কম্পন। কাজটা উঠিয়ে দে। ও কোনো প্রতিক্রিয়া দেখালো না, বসে রইল এমনই, কাজ ওঠালো না। অব্র বিরক্ত হয়ে নিজে হাত বাড়িয়ে তুলে দিল। ও চোখ উল্টো করে অভিমানী চেপে ধরল। ও আচমকা ভঙ্গিমা পাল্টালো, জানালা দিয়ে মুখটা কিছু বাড়িয়ে ভেবে ছোট্ট শিশুর উজ্জ্বল অসব। অব্র ভাই, এ দেখুন ফুল, নিয়ে দেন না। অব্র এবার ফুলের দিকে তাকায় না, ঠান্ডা গলায় জবাব দিল, এখানে গাড়ি থামানো যাবে না, সিগন্যাল পড়েছে, পরে কিনে দেব। ওর মুখে অভিমানের ঘন ছায়া, নিজেকে আবারও গুটিয়ে নিল। গাড়ি এগিয়ে থামলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকে। গাড়ি থেকে নামতে ওহুর দেরি হলো না, নেমে সোজা চলে গেল। পেছনে ফিরে একবারও চাইল না, বিদায় জানানোর প্রয়োজন বোধ করলো না। ওহুর মামা বাড়ি থেকে এখন প্রায় অতিথি আসেন যায়। সেসব ব্যস্ততার ফাঁকে ওহুর আম্মিজান দিন দিন যেন শীর্ণ হয়ে উঠছে, অথচ আজ তার মুখে রেখায় খুব কষ্ট নির্লিপ্তভাবে ছাপ দেখা দিচ্ছে। জীবনের সংগ্রাম যেন মুছে গিয়ে সাধারণ এক স্থান দখল করেছে তার হৃদয়। তাদের বিদায় জানিয়ে তিনি ধীরে ধীরে খানমহলে এবং ওহুর ঘরের দিকে এলেন। ছোট্ট ঘরটা একটু গুছিয়ে দাও। আদর করে গোছাতে তার হাত বাড়িয়ে দেখলো ওষুধ শেষ হয়ে গেছে কিনা, মেয়েটার শরীর মন সব ঠিক আছে কিনা সে খেয়াল রাখতে হয়। সেটা চৌহুর মা ভুলেই গিয়েছিল। দিনের আলোয় এখনো আলতোভাবে ছোট ছোট হাতগুলো। আর ঠিক তেমনই এক শীতের সকাল, কনকনে শীতে জোরানো উষ্ণ পৌষাকে, তবুও কারো মুখে ক্লান্তি নেই। এক অভিব্যক্ত নগরে চিরচেনা ভোর। ফোনের স্ক্রিনে ভাসছে একটি ছবি, হলদে ঢোবা এক ছবি, বিকালের প্রিয়বর্তীর পাশে বসে তোলা এক ছবি। তার হাত আঁকড়ে ধরে চিঠিখানা, প্রিয়বতীর হাতে লেখা একমাত্র একটি স্মারক। 20 বছর ধরে মেয়েটাকে ভালোবেসে এসেছে নীরবে, নিঃশব্দে তার ভালোবাসা পেয়েছে। একটিবারও পাগল হয়নি, উন্মাদ হয়নি তাকে ভালোবাসতে। কত গভীর, কত দীর্ঘ, কত সময়ের এ প্রহর। হঠাৎই চিঠির দিকে তাকাতে আশাপের ঠোঁটের কোনো গুনগুন করে
ধ্বনি উঠে আসলো, বিক্ষিপ্ত এক ধরনের আত্মখননের মতোই করে বলে উঠল, তুমি হয়তো ঠিকই বলেছিলে প্রিয়বতী, আমি তোমার 20 বছর ধরে ভালোবাসি, অথচ তুমি কোনোদিন সেই ভালোবাসা 20 সেকেন্ডের জন্য অনুভব করতে পারোনি। আমার বড় আফসোস হয় জানো, বুকের ভেতর দীর্ঘশ্বাস উঠে আসে আমার। আমি কেন এই কথা আগে তোমায় বললাম না? এই যদি আগে জানতে পারতাম, তুমি আগে জানলে রাজি হতে, তাহলে হয়তো আমি এমন বোকামিটা করতাম না। তবু আজ বলছি, যদি কোনোদিন 2 সন্তানের জননী হয়ে ফিরে আসো আমার কাছে, আমি তাতেও রাজি। তবু আমার মন ভেঙেছ, কিন্তু বিশ্বাস ভাঙনি প্রিয়বতী, কারণ তুমি কোনোদিন আমায় প্রতিশ্রুতি দাওনি। তুমি বলেছিলে তুমি একদিন সারা পৃথিবীকে তোমার হাতে তুলে দিতে। তুমি শুধু আমার দোষ দেবে, তুমি শুধু আমায় দোষ দেবে, কারণ আমি কেন তোমায় ভালোবাসার কথা বলিনি। এ কথা বলে ভাবনাই বুক চিরে যেন কলিজা ফেটে কান্না আসলো। কিছুক্ষণেই ফিরে আসো তুমি প্রিয়বতী, কোনো একদিন আমি তোমার অপেক্ষারত। এই কথাগুলো বলে আশাপ নিঃশব্দে চোখ ডলে মুছে নিল। অশ্রু গড়িয়ে পড়ার আগে হাতের আঙ্গুল দিয়ে তা লুকিয়ে ফেলল। জানালার পর্দা টেনে দিল, বাইরের আলো যেন না আসে। আশেপাশে একটানে শরীর ফিরে আসছে তার, আর নিজেকে ধরে রাখা সম্ভব না। সন্ধ্যার প্রান্ত, ধরনীর বুক জুড়ে ঝরে পড়েছে অবিরাম বৃষ্টি। বিকালের থেকে আকাশ যেন খারাপ, একটানা শ্রাবণ যেন কেঁদেই চলেছে ঘন কুয়াশার পরিবেশে। ওহু আর পারো ছোটবেলা 2 সাথী আজকাল হেঁটে হেঁটে চলে স্কুল পথে, ভার্সিটি পথে। জিজ্ঞাসা করা হলো, কিন্তু কোনো যেন উত্তর নেই, নীরবতা। কে তোর মনটা কেমন লাগছে, সব ঠিক আছে? পারো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মনটা ভালো নেই রে, বাসা থেকে আবারও বিয়ের চাপ দিচ্ছে। পূর্ণম ভাইকে বলিসনি কিছু? না রে, কিভাবে বলি? পূর্ণম তো এখনো পুরো আটকে পড়ে, মাথা নিচু করে বলে, পূর্ণম তো এখনো জেলে। ওহু যেন বজ্র আঘাত হলো, হঠাৎ থেমে বলল, কেন? কি বলিস? জেলে কিভাবে? এক ছেলে মেরে ফেলেছিল প্রায়। এই ছেলেটা আমাকে রাস্তায় বাজে কথা বলেছিল, পূর্ণম সহ্য করতে পারেনি, পুলিশ ধরে নিয়ে গিয়েছে। 2 দিন ধরে থানায় মামলা হয়েছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে ওহু। আর তুই কি ভাবছিস, যদি তোকে জোর করে বিয়ে দিয়ে দেয় এখন? পারো চোখ ভিজে গেল, গলা স্বর কেঁপে উঠলো, কিছু বুঝতে পারছি না ওহু, আমার খুব হতাশ লাগছে। ওরম কথা থামায়। ওহু চুপচাপ শুনছিল, চোখ ছলছল করছিল, কি বলবে বুঝে পায় না। পারু তোকে হারাতে চায় না রে, তুই তো আমার একমাত্র সঙ্গী। পারু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি রে ওহু, কিন্তু জীবন তো থেমে থাকে না। পারুর কথা থমকায়। ওহু চুপচাপ বলেছিল, চোখ ছলছল করছিল। হঠাৎ এগিয়ে পারুকে জড়িয়ে দুজনের নীরবতা একসাথে হাঁটতে থাকে বৃষ্টির মাঝে, যেন পুরো পৃথিবীটা আজকে দুজনের। নাচতে নাচতে আড্ডা দিতে দিতে পৌঁছে যায় বাড়ির সামনে। পারু সামনে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, ভালো থাকিস, সাবধানে থাকিস ওহু। ওহু এক ঝটকে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয় হাসি মুখে। তুইও পারো। বাহিরে মেঘলা আকাশের সাথে বৃষ্টি চুপি চুপি ছোঁয়া ধীরে ধীরে অনুপস্থিত হতে শুরু করেছে মণ্ডল থেকে। ড্রয়িং রুমে বসে আছে পরিবারের মেয়েদের সাথে খান পরিবারের কিছু ছেলে। চায়ের সাথে বিস্কুট ভিজিয়ে নেওয়ার প্রতিযোগিতা। কেউ হাসছে, কেউ বা নাটকীয় ভঙ্গিতে সংলাপ শুনছে। তাদের মাঝে বসে আছে ওহু, চায়ের কোমল হাতে চুলে তেল পড়েছে, আলতো হাতে মায়ের হাতের স্মরণীয়তার সাথে পথ বের করে ফিরিয়ে আসাই যেন শৈশবের কিছু স্মৃতি, কিন্তু ভালোবাসার এক পরশ নির্মল এবং গভীর। মাথায় তেল দেওয়া শেষ হলে ওহু ধীর পা ফেলে নিজের কক্ষের দিকে পা বাড়ায়। ভিজে বৃষ্টির রাত, মাথায় তেল, মেঘের ক্লান্তি যেন ঘন হয়ে আসে। হঠাৎই সংবাদ চ্যানেলে ফ্রেমে ফুটে ওঠে এক পরিচিত মুখ, আবরার খান অব্র, ক্যামেরার ফ্ল্যাশ, সামনে সারি, মাইক্রোফোন হাতে। আর তার মাঝে দাঁড়িয়ে বলছে এক দীপ্ত কণ্ঠ। সাংবাদিকটা তাকে ঘিরে ধরেছে, প্রতিটি শব্দ লুফে নিতে চাইছে। ওহুর চোখে বিস্ময় বড় হয়ে গেল। কিছুক্ষণের জন্য ঘোর লেগে গেল যেন তার। মনে পড়ে গেল সেই রাতের কথা। সে ভেবেছিল
অব্র হয়তো অবশেষে তার নামটা বলবে, সম্পর্কটা সংকৃত করবে, কিন্তু না, তিনি শুধু বলেছিলে অপেক্ষা করো হু, সময় এলে সব বলে দিব। সে আজও এলো না তার। আজ সকালে শুধু একটি ছোট আবদার করেছিল হু, একজোড়া ফুলের তোড়া কিনে দিতে, তাও দিল না। দেখবে না সে এই লোকটাকে, বলে কাঁথা মুড়ি দিল কণ্ঠে, কিন্তু চোখ যেন তার হাহাকার। নিজেও বুঝে উঠতে পারছে না কেন এমন অনুভব করছে। হয়তো ভালোবাসার ক্ষোভ এমনই, সব শব্দ মেপে মেপে বলা যায় না। শীত আর বৃষ্টির যুগলবন্দি রাত যেন আগে ভাগে ঘুমিয়ে পড়েছে। খানমহলের প্রতিটি দরজা জানালা বন্ধ, বাতিগুলো নিভে গেছে একে একে। অন্তরের নিস্তবতা যেন সময় থেমে গেছে। জোনাকি পোকারও যেন মৃদু আলো ছাড়াতেও ভুলে গেছে। তবে কেউ জেগে নেই এই সন্ধ্যা থেকে ঘুমিয়ে থাকা অহুর নয়। অনেকবার ডেকেছিল নিহা, কিন্তু অহু খাবে না। ক্লান্ত শরীর, মাথাভর্তি বৃষ্টির আবেশ, সে যেন অহু ঘুমের রাতে ডুবেছে পুরোপুরি। চিঠি যখন রাত 12টার ঘড়ি, আর আধ ঘন্টা বাকি 12টা বাজতে। তারিখ তখন 11 নভেম্বর 2023। সেই নিস্তবতা খানিক চঞ্চল হয়ে উঠেছে। ওর বালিশের পাশে রাখা ফোনটা একবার বেজে উঠল। কিছুক্ষণ নীরব। স্ক্রিনে ভেসে ওঠে নাম, অব্র ভাই। চোখে ঘুম নেই, লাহুমার উপে গেছে, বুকে যেন হঠাৎ কেমন করছে। আসসালামু আলাইকুম ভাইয়া, জবাব আসে। ওয়ালাইকুম আসসালাম। এখনো ঘুমাচ্ছিস? হ্যাঁ, মানে এখন উঠে গেছি। এমন সময় ফোন করলেন কেন? অব্রর কণ্ঠ ধীর, জবাব করে, তোর ড্রেসিং টেবিলের সামনে কিছু দেখ, কিছু জিনিস রাখা আছে, ওগুলোর পরে আধ ঘন্টার মধ্যে ছাদে আয়। চমকে যায় ওহু, ছাদে এত রাতে? অব্র, আমি ছাদে আসি, তুই না এলে আমি নিচে চলে আসব। তখন কি হবে? এখন ভেবে নে তুই কোনটা করবি, তাড়াতাড়ি, বলেই ফোন কেটে দিল অব্র। ওহু হতবাক, কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে নির্বাক, তারপর জানালার পর্দা সরিয়ে বাইরে রাতের আকাশের মেঘাচ্ছন্ন বৃষ্টি দেখল। তারপর ধীর পায়ে ড্রেসিং টেবিলে গিয়ে শপিং ব্যাগের শাড়ি থেকে একটি ছোট্ট চিরকুট নিল। চিরকুটে লেখা, দ্রুত তৈরি হয়ে ছাদে আয়, আমি অপেক্ষা করছি। শপিং ব্যাগ খুলতেও থমকে গেল। এক এক করে বের করে আনলো একটা একরঙা কালো শাড়ি, সাথে কালো ঝুমকো, এক মুঠো কালো কাচের চুড়ি, ছোট কালের টিপের পাতা, খোপার মধ্যে তাজা বেলি ফুলের মালা, যার আশেপাশে শুধু সুঘ্রাণ ছড়াচ্ছে। ওহু হতবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। অব্র ভাই কি নিজে এসব দিয়েছে? কেন? কি উপলক্ষে? সময় আর নাই, ঘড়ির কাঁটা বলে দিচ্ছে ইতিমধ্যে 7 পেরিয়ে মিনিটের পা রাখছে। ও দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসে। চোখে মুখে লেগে আছে ঘুমের সুন্দর কোমল আবেশে। শরীর থেকে ঝরে পড়ল সালোয়ার কামিজের সাধারণতা। অব্র ভাইয়ের দেওয়া কালো শাড়িটা নিপুণ হাতে জড়িয়ে নিল গায়ে, কাজলের রেখা টেনে দিল চোখের পাতায়। কিন্তু দুটি দীপ্ত জোনাকির আলো, দুহাতে বেজে উঠল লুপারি কাচের চুড়ি, কানে বুঝে উঠল ঝুমকো, বাতাসের মাঝখানে ঠেসে ধরল ছোট্ট একখানা কালো টিপ, আর চুলে বেলি ফুলের সেই গাজরা। রজনীগন্ধা আছে সাথে, রাতের জ্যোৎস্না ছড়াচ্ছে গন্ধে। তবুও যেন আকাশ জোড়া আজ বেজে উঠল ওহুর শরীরটা কেমন কেঁপে। এই সাজ শুধু অব্র ভাইয়ের জন্য। মনের গহীনে এক স্বীকারোক্তি দিল চন্দ্রবালা। প্রতিটি ধাপের ওহু ভেতরে যেন অন্য এক সত্তা নাড়িয়ে দিয়েছে। প্রতিটি ধাপে ধাপে হৃদয়ের ঢেউ এবং বুকের ভেতর ছন্দ তুলছে এক অজানা প্রতীক্ষার। সাথে দিকে এগোতেই টের পেল বাতাসে এক অদ্ভুত আবেগের ঘনত্ব। এক পা দুপা করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে ছাদের মেঝেতে। হঠাৎই চারপাশে নেমে এলো নিঃশঙ্ক অন্ধকার। খান মহলের সব আলো নিভে গেছে হঠাৎ করেই, যেন এক আদেশে। ওহু ভয় পেল না, কারণ সে জানে ছাদে অপেক্ষা করছে অব্র ভাই। ছায়ার মতো কিছু কদম এগিয়ে গেল মূল মেঝেতে। যখন পা রাখলো, চোখ তুলে চেয়ে দেখলো, আর বিষময় থমকে গেল। বুক পিঞ্জরায় কেঁপে উঠল যেন ওহুর এই মুহূর্তে। রাতের চারপাশটা কুয়াশায় ঢেকে। মেঝেতে পা রাখতে শিশিরে ভেজা
আলো আর হারকিনের আগুন মিশ্রিত এক স্বপ্নের অবর্ণ চিত্রপট যেন ভেসে উঠল। ছাদের গা ঘেঁষে উঠছে জ্বলন্ত ফানুস, দেওয়ালের কোণে দুলছে দুটো হারকিন, আধারের বুকে দুটো অগ্নিশিখার দাপট জ্যোতি দিয়েছে। চন্ডা ধীরে ঢোক গিলে এক পা এগোলো, পা ফেলার সঙ্গে সঙ্গে টের পেল নিচে কিছু একটা কোমল, চোখ নয়নে নেমে আসলো গোলাপের অজস্র পাপড়ি ছড়িয়ে। এ কোনো সাধারণ রাস্তা নয়, ভালোবাসার এক অদৃশ্য সেতু বন্ধন। চন্ডা তখনও দাঁড়িয়ে, পাঁজর চেপে ধরে চোখে তুলে তাকায় আশেপাশে। যেখানে ঘন মেঘ জমেছে, ঠান্ডা দমকা হাওয়া বইছে, হঠাৎ আবছালোয় দেখা গেল এক শক্তিশালী অবয়ব তার দিকে এগিয়ে আসছে। হারকিনের আলো ধীরে ধীরে স্পষ্ট হলো অব্র ভাই। তার চেহারার আঁচ যেন অন্যরকম এক দীপ্তি। চন্ডার হৃদয়ে ঝড় তুলে দিল। হৃদয়ের হৃদস্পন্দন হঠাৎ করে যেন ছন্দপতন ঘটাতে লাগলো। এই শ্যামবর্ণের পুরুষকে দেখে চন্ডার বুকের গহীনে ঈর্ষা চলতে শুরু হয়েছে ইতিমধ্যেই। হঠাৎ করে অব্রের মুখে ফুটে উঠল এক মুচকো হাসি। চন্ডা মুহূর্তেই দুর্লভ হয়ে পড়ল সেখানে। চন্ডার দৃষ্টি আটকে গেল সেই হাসির আদরে। বাম পাঁজরটা কেমন যেন কেঁপে উঠল। চন্ডা অপলক তাকিয়ে রইল অব্র ভাইয়ের দিকে। যখন সে অব্র ভাই একদম কাছে চলে এসেছে, সে নিজেই বুঝতে পারে। আলতো হাতে চেপে ধরে মৃদু স্বরে আওড়ালো, চল আমার সঙ্গে বাবারা। চন্ডা কোনো উত্তর দিল না, শুধু অব্র ভাইয়ের হাত ধরে এগিয়ে চলে। তারা পৌঁছে যায় ছাদের একদম কোণে। হঠাৎ করেই অব্র ভাই শুরু করলে কাউন্ট, 5 4 3 2 1। ঠিক তখনই চন্ডার চোখের বাঁধন খুলে দেওয়া হলো। চোখ খুলতে চন্ডার সামনে উন্মোচিত হলো বিস্ময় দৃশ্য। সাজানো ফুলের শাড়ি, উজ্জ্বল মোমবাতি, আর তা দিয়ে লেখা হ্যাপি বার্থডে। চন্ডা অবাক হয়ে দাঁড়িয়ে। অব্র হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়লো তার সামনে, উচ্চারণ করলো, শুভ জন্মদিন আমার কাঠবিড়ালি। চন্ডা অত্যন্ত অন্তরের দেওয়াল যেন মুহূর্তেই ধাক্কা খেলো এই শব্দে। হ্যাঁ, আজ 12ই নভেম্বর 2023। চোখের সামনে দাঁড়িয়ে থাকা একটা সারপ্রাইজ দেওয়া মানুষ। সবাই যেন স্বপ্নে জর্জরিত হয়েছে ওহুর সবকিছু। কতটা ভালোবাসা, কতটা যন্ত্রণায় জর্জরিত হলে কেউ এমন দিন স্মরণ রাখে। এই পুরনো সম্পর্কে রাতের হিমেল স্পর্শে কেঁপে ওঠে চারপাশ, আকাশ জুড়ে মেঘের গর্জন, দিগন্ত জুড়ে আজ মাঝে মাঝে ঝলক দিচ্ছে বৃষ্টি। ঠান্ডা দমকা হাওয়া শীতল ছুরির মতো কেটে যাচ্ছে শিরায় শিরায়। আশেপাশে নিস্তব্ধতা, কেবল হারকিনের আলো ম্লান। তোমাকে আমি কিছু বলতে চাই, শুনবে তো? চন্ডার চোখ দুটো অভিপ্রত হয়ে আটকে গেছে অব্র ভাইয়ের মুখে। তুমি একটা শব্দ থেকে বুকের ভেতর হাজার শব্দে তৈরি করেছো। তুমি আমার কাঠবিড়ালি। হ্যাঁ, ঠিক শুনেছো, আমার ছোট্টবেলার কাঠবিড়ালি। এই নামটা আমি দিয়েছিলাম তোমায় যখন আমরা ছিলাম নিঃশব্দ শৈশবে। আমাদের অতীত ছিল অপূর্ব, রঙিনের অমূল্য, কিন্তু তুমি ভুলে গেলে। এক দুর্ঘটনা কেড়ে নিল আমাদের সব স্মৃতি, নিষ্ঠুরভাবে ভুলিয়ে দিল তোমার থেকে আমায়। এতটুকু বলেই থেমে গেল অব্র। দৃষ্টি গিয়ে থমকে গেল চন্দ্রবালার চোখে। চোখের ভাঁজে জল চিকচিক করছে তার। হয়তো স্মৃতির আড়ালে হারানো কোনো স্মৃতি চন্দ্রার কাছে খারাপ লেগেছে। আমি না চাইলে তোমার খেয়াল রাখতাম চন্দ্রা, সারাক্ষণ তোমাকে খুঁজতাম, চোখে চোখে রাখতাম। তোমার সাথে তোমার অভিমান সবকিছু যেন আমার নিয়তি হয়ে উঠেছিল। তুমি আমার নিয়ম, যা আমি বারবার অনিয়মের মধ্যে রাখতে পছন্দ করি। এই বলে অব্র ভাই মাথা নিচু করে ফেলে। চন্দ্রার ঠোঁট কামড়ে ধরে চোখের জল আটকানোর চেষ্টা, কিন্তু তার চোখ দুটো যেন তার সাথে ছলনা করছে। আজ অবিরাম অশ্রুগর্ণে রক্তলাভ হয়ে গেছে চোখ দুটো। তুমি হয়তো তোমার অতীত ভুলে গেছো চন্ডা, কিন্তু অতীত নিচে ফিরে এসেছে তোমার সামনে। আমি এসব ভাবি না, আর তোমাকে ওই সব ভাবতে দিতেও চাই না। খণ্ড অতীত খণ্ডই থাক। চন্ডা নিঃশব্দে মাথা দোলায়, মুখে কোনো শব্দ নেই, শুধু চোখে মুখে কাঁপা মেঘলা বয়স। আর একবার বাবার মুখের দিকে দেখে, চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ করো। চন্ডা চোখ বুঝে নিঃশব্দে। ঠিক তখনই অব্রভাই তার পাঞ্জাবির পকেট থেকে এক গুচ্ছ কদম ফুল বের করে আনে। তারপর হাসি মুখে বলে ওঠে, তাকাও চন্ডা। চন্ডা চোখ মেলে তাকাতেই দেখে সামনে থেমে অব্রভাই হাঁটু গেড়ে বসে আছে তার সামনে, হাতে ধরা এক গুচ্ছ বৃষ্টি ভেজা কদম ফুল। চন্ডার গলা শুকিয়ে, কদম ফুল তোমার ভীষণ প্রিয় তাই না?
এই কালো রং, এই জ্বলন্ত ফানুস, হারকিনের আলো, এই মেঘলা রাত, আমি জানি এসব তোমার কাছে দুর্বলতা। তুমি যখন মহলের বাইরে গিয়েছিলে আজ বিকেলে, তখন আমি নিজ হাতে পুকুর পাড়ে সেই গাছ থেকে কদম পেড়ে এনেছি শুধু তোমার জন্য। তবু এনেছি কারণ তুমি এক টুকরো অতীতের মাঝে গেঁথে রেখেছো। তুমি তখন বলেছিলে না আমার জন্য তোমাকে ফুল পেড়ে আনতে হতো অব্র ভাই? হ্যাঁ, আনতে হতো চন্দ্রা বলে অব্র ভাই নিঃশ্বাস ফেলে থেমে যায়। কথাগুলো বুকের ভেতর উঠে আসতে চায়, কিন্তু কণ্ঠ যেন আটকে দিয়েছে। অনেক চেষ্টা করে অবশেষে সে বলে ওঠে, কণ্ঠস্বর মৃদু করে কিন্তু স্থির অটল। হতে পারে একগুচ্ছ হাতের কদম বাড়িয়ে দিয়ে বলে ওঠে চন্দ্রাকে উদ্দেশ্য করে, তোমার সকল স্মৃতি, স্বপ্ন, কালো আধারি সংসার সত্যি করে দিলে খুব কি বেমানান হবে চন্দ্রা? আমি বড্ড ভালোবাসি তোমায়, বড্ড ভালোবাসি চন্দ্রবালা। অব্রভাইয়ের কথাগুলো শেষ হতেই চন্দ্রা নিজেকে সামনে রাখতে পারল না। মিনিটের মাঝেই ধেয়ে পড়ল অব্রভাইয়ের বুকে। চন্দ্রা ফিসফিস করে ফুপিয়ে ওঠে, আপনি হয়তো জানেন না আমি কতদিন ধরে এই কথাগুলো শোনার অপেক্ষায় ছিলাম। এই শিকার আমার কাছে বেঁচে থাকার একমাত্র প্রাপ্তি। আমার বুকের ভেতর প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছিলাম আমি, তবু কিছু বলতে পারিনি। আমি আপনাকে ভালোবাসি অব্র ভাই, আমি সত্যি আপনাকে ভালোবাসি। আমি আপনার সেই কাঠবিড়ালি হতে চাই যে আপনাকে আঁকড়ে ধরে ভালোবেসে দিন পার করতে পারবে। চন্দ্রার মুখ তুলে চায় অব্রভাইয়ের চোখে জল। অব্রভাই এখনো কদম ফুল ধরে রেখেছে, আর এক হাতে জড়িয়ে রেখেছে প্রিয় চন্দ্রাকে। শীতের সেই মেঘলা রাতে হিমশীতল দুজনকে ছুঁয়ে যাচ্ছে নীরবতার মাঝে। ফুটে উঠল এক মায়াবী হাসি। অব্রভাই বলে ওঠে, আমিও তোকে চাই চন্দ্রা। শোনো না, শোনা যায় স্বামীর বাপ অজরের হার দিয়ে স্ত্রীর জন্ম। আমি চাই তুমিও আমার সেই বাপ অজরের হার হও, ঠিক এইখানকার। বলে অব্র ভাই বাম পাজরে আঙ্গুল রাখে, আরেক হাত কদম হাতের একগুচ্ছ বাড়িয়ে দেন। চন্দ্রা হাত বাড়িয়ে সেই ফুল হাতে নেয়, বুকে চেপে ধরে গভীর আবেগে। ঠিক তখনই হঠাৎ করে অব্রভাই হাঁটু গেড়ে বসে ফুলের মেঝেতে। চন্দ্রা বিস্ময়ে অব্রভাইয়ের পাঞ্জাবির বুক পকেট থেকে এক জোড়া নূপুর বের করলো। অমক ঘরে সুর ধালো, আমি চাইলে সারা শরীরে সোনায় মরিয়ে দিতে পারি চন্দ্রা, কিন্তু ভালোবাসার কাছে সেই সোনার কোনো মূল্য নেই, সেখানে শুধু মনের দখল চলে। আজ থেকে 10 বছর আগে এক মেলায় মাত্র 16 টাকায় কিনেছিলাম এই নূপুর জোড়া। যখন থেকেই ভেবেছি সেদিন তোমার ভালোবাসার কথা বলবো, সেদিন তোমায় পরিয়ে দিব। বলেই মাথা দৌড়ে তাকালো চন্দ্রার সংলাপ শুনতে। তুমি কি আমাকে আমার হৃদয়ের পবিত্র মালকিন হবা চন্দ্রবালা? চন্দ্রবালা নামটা শোনা মাত্রই চমকে যায় চন্দ্রা। এক মুহূর্তেই যেন ভাবনার সুযোগ না দিয়ে বুকের কাছটা চেপে ধরে কদম ফুল। চোখে পানি জমে আসে পুনরায়। ভেবে ওঠে অব্রভাইয়ের হাঁটুর ওপরে তার পা তুলে নিয়ে পরিয়ে দিচ্ছে নূপুর গোলা, আর হৃদয় থেকে ভেসে আসছে নিংড়ানো উচ্চারণ, হব আমি আপনার হৃদয়ের অর্ধাঙ্গিনী, হব আপনার জীবনের মালকিন, হব আপনার ঘর, আপনার পাশের একমাত্র আলো। অব্রভাই এবার হেসে ওঠে, চন্দ্রার পায়ে পরিয়ে দেয় সেই বহু বছর আগে সযত্নে কেনা নূপুর জোড়া। তারপর কণ্ঠে ফের জেগে ওঠে অপ্রতিজ্ঞার সুর, আমার কথা এভাবে হয় তোমার পুরোটাই নয় এক ফোঁটা অন্য কারো। অব্র ভাই চন্দ্রার চোয়ালে এক অবিশ্বাসী আত্মস্পর্শ রাখে। চন্দ্রার চোখে একরাশ বিস্ময়, আর ঠোঁটের কোণে প্রতিশ্রুতি মিশ্রিত সংলাপ, কথা দিলাম আমার সমস্ত অস্তিত্ব শুধু আপনার। বাক্য ফুরানোর আগে আকাশ ফেটে পড়ল। মুষলধারে বৃষ্টি গড়িয়ে পড়ছে বুক চিরে। আজ অহু অব্র দুজনে ঠাই দাঁড়িয়ে এক চুল নড়ল না। আকাশের জ্বলন্ত ফানুস নিভে গেল, আর কিনের তেল ফুরিয়ে গেছে। ছাদের কোণে শত শত ফুলের পাপড়ি ভিজে গেছে। তুমি অতীতেও কথা দিয়েছিলে কিন্তু রাখনি, আশা করি এবার আর ভুল করবে না। এবার আমি স্বীকারোক্তি তোমায় দিলাম আমার সত্তা দিয়ে, তুমি তা ঠিক গ্রহণ করেছ, মানিয়ে নিয়েছ। তুমি আমায় চাও? চন্দ্র এক মুহূর্ত থেমে চোখ তুলে বিস্ময়ে ঢেবে হ্যাঁ পারবো। ফের প্রশ্ন করলো, আমার বাবার সামনে বলতে পারবে? চন্দ্র একটু কুঁচকে গেল, চোখে সংশয়ের ছায়া, নীরবতা, অন্য প্রান্তে আবার তাগিদ। বলো। চন্দ্র এবার আত্মবিশ্বাস ফিরে পেয়ে বলল, হ্যাঁ পারবো। অব্র যেন শান্তি পেল, ভরসার হাসি ভরিয়ে চন্দ্রাকে দেখলো। চন্দ্রার ভিজে যাওয়ার শৈলে হ্যাচকা টানে নিজের বুকে টেনে নিল। আজ আর কোনো প্রতিবাদ নেই,
চন্ডার। বৃষ্টি ঝরে পড়ছে নির্বিচ্ছিন্নভাবে, বিদ্যুৎ ঝলকাচ্ছে দূর আকাশে। মহলের পুকুর ধারে যাবে? চন্দ্র অবাক হলো। এখন এত রাতে? হ্যাঁ, এখনই। কোনো সমস্যা হবে না আমার সাথে থাকলে, বলে হাত ধরে টেনে নিল অব্র। দৌড়ে বৃষ্টি ভেজা রাত্রেই চন্দ্রের গায়ে লেপটে কালো শাড়ি। বৃষ্টি আবারও ঘন থেকে ঘন হয়ে উঠছে, পায়ে বাঁধা নূপুর ঝংকার তুলছে। দৌড়ে তারা পৌঁছে গেল মহলের পুকুর ঘাটে। সেখানে বাঁধা এক টুকরো ছোট্ট নৌকা গুলোইয়ে দুলছে জলের স্রোতে। বৃষ্টির ধারায় নিঃশব্দে রাত, চারপাশে জুড়ে আছে টুপটাপ বৃষ্টির হুঙ্কার। হুট করে অব্র নেমে পড়ে নিচু হয়ে সিঁড়ির পুকুর ঘাটে। ধীর পায়ে নেমে পুরনো কাঠের নৌকাটা, যেটা বৃষ্টির মধ্যে কেঁপে কেঁপে অপেক্ষা করছে অচেনা যাত্রীর জন্য, চন্ডাকে নিল সে সাবধানে। বৈঠা হাতে তুলে নিল। চন্ডা বসে আছে সামনে, হাঁটু জড়িয়ে। পুরনো দিনের কোনো এক জোনার কিরানা যেন জল করে উঠল তার চেহারায়। হঠাৎ পুকুরের জল তুলে খেলা করতে লাগলো সে। অব্র ভাইয়ের মুখে ছুঁড়ে মারল চন্ডা শিশুর মতো হেসে খিলখিলিয়ে। সুঠাম দেহের পুরুষ অপলক করছে সেই দৃষ্টি। জানো চন্ডা, এই পুকুরে তোমায় নিয়ে আমি ছোটবেলায় কত নৌকা পেয়েছি। আমরা যখন কতটা ছোট ছিলাম, এই পানিতে দেখলেই তোমার খুশি হতো। বড়শি দিয়ে মাছ ধরতাম। ওই যে এখানে দাঁড়িয়ে থাকতাম কদম গাছটার নিচে, সেই গাছে উঠতাম আমি, ফুল পেরে দিতাম আর তুমি নিচে দাঁড়িয়ে কুড়াতে। চন্ডা কোনো কথা বলে না, শুধু হাঁটুতে মুখ গুছে মৃদু হেসে সব কথা শুনছে। অব্র ভাই, একটা গান শোনান তো, পুরোনো দিনের মতো করে। বৃষ্টি থমকালো, কিন্তু এখনো থামেনি। অন্ধকার রাত আরো ঘন হয়ে এসেছে। অব্র ভাই বৈঠা হাতে, চন্ডার হাসি মিশে যেতে রাতের নিস্তবতায়। বৈঠা বাইতে বাইতে এক ঘর অন্ধকারে বৃষ্টি ভেজা রাতে চাতক প্রায় বৃষ্টি ভেজা রাতে গেয়ে ওঠে। চাতকও পায় অহর নিশি, চেয়ে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ও তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষেরও শনে। আমি কালারে হারাতে তেমন, আমি কালারে হারাইয়ে তেমন। ওইরূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষেরও শনে। যখনও ওইরূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। যখনও ওইরূপ স্মরণও হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষেরও শনে। মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে। 14 নভেম্বর 2023, ঢাকা শহর, শাহবাগ, খানমহল। শীত এখন পুরোপুরি পা রেখেছে বাংলার বুকে। প্রকৃতির কুয়াশার চাদর জড়িয়ে নিয়েছে। খান পরিবারের দিন কাটছে অত্যন্ত ব্যস্ততায়। অহুর অনেক আগে কোচিংয়ের জন্য বেরিয়ে পড়েছে। আজমল খান বাসায় ব্যবসার প্রয়োজনীয় কিছু কাজে চট্টগ্রামে যাবেন। আজ বিকেলে ফিরবেন মহলে। খানমহল থেকে খবর পেয়ে অব্র অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে বাবার আগমনে। সন্ধ্যার আজান ডেকে দিয়েছে অনেক আগেই। নামাজ শেষে আজমল খান যখন মহলে ফিরে এলেন, তখন ড্রয়িং রুমে অভ্যস্ত আড্ডায় জমে উঠেছে। সাদা ইন করা শার্টের সাথে কালো প্যান্ট, গলায় টাই ঝোলানো, ব্লেজার কাঁধে, মাঝে আঙুল ধরে, চেহারায় কঠোরতা, গম্ভীর্যের ছাপ ধরে নিচে নামছে কেউ। তাকে দেখে আলিনা খান মাতৃসুলভ স্বরে বলে, কিরে অব্র, দাঁড়িয়ে আছিস কেন? আয় এখানে বস। না আম্মা, আমি বসতে আসিনি। আমি আপনাদের বিশেষ করে বাবার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। বলে ফেলো, কি বলতে চাও? অব্র জানে এই মুহূর্তে ওহু মহলে নেই। ঠিক এই সময়টাই বেছে নিয়েছে নিজের কথা বলার জন্য। আমি বিয়ে করতে চাই। এই মুহূর্তে যেন পুরো মহল জমে গেল। নিস্তবতা নেমে এসে ঘড়ির কাঁটা থেমে গেল। পরক্ষণে শুরু হলো শ্বাসরুদ্ধকর আলহামদুলিল্লাহ। আমি তো কতদিন ধরে অপেক্ষায় ছিলাম এ কথা শোনার। তোকে তো কতবার বলেছি, এবার ঘর বাঁধার কথা ভাবলি? যাক বাবা, এতদিনে ভাইয়ার মনে লাড্ডু ফুটলো। আরেকজন বলে উঠল। শুনে খুব খুশি হলাম। অব্র ভাই, তুমি বসো। ওহুর আম্মিজান ছোট্ট নিহার খুশিতে হাততালি দিতে দিতে বলে উঠল, ইয়েও, ভাইয়ার বিয়ের দাওয়াত খাবো।
আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু তোমার কি কারো প্রতি পছন্দ আছে, নাকি আমরা পছন্দ করব, মেয়ে দেখব? আমার পছন্দ আছে। এই উত্তরে যেন আবার সবার মুখে হাসি রেখা উপস্থিত হলো। আজমল খান এবার ভুরুকুঞ্চে জিজ্ঞাসা করলো, কে সে, কোন খানদানের মেয়ে? অব্র গম্ভীর কণ্ঠে ছুরির মতো করে যেন বাতাস ছুঁয়ে গেল সকলের দিকে ধেয়ে। অন্য কোনো খানদান নয়, খান বংশেরই। ওহুকে বিয়ে করতে চাই আমি। তার কথায় শেষটুকু যেন বজ্রের মতো আশ্রে পড়ল সমস্ত মহলকে চূর্ণ বিচূর্ণ করে। মুহূর্তেই চারপাশের মুখগুলো যেন জমে গেল হাসি। আজমল খান চায়ের কাপে চুমুক দিতে যাচ্ছিলেন, হঠাৎ করে থেমে গেলেন। কে? অব্র মাথা নিচু করে দাঁড়িয়ে, গলা যেন আরো ভারী, নির্ভীকভাবে বলল, ওহু। এবার যেন শব্দটা তার হৃদয় হৃৎপিণ্ডে গেঁথে গেল। কোনো প্রস্তুতি ছাড়াই আজমল খান সজোরে এক চর বসিয়ে দিল অব্রকে ঠাস করে। একটা প্রতিধ্বনি হলো, সাথে সাথেই চরের মুহূর্তে সেই নিস্তবতা একটু গভীর হয়ে এলো। 1 সেকেন্ডের মধ্যেই সবাই বসার ভঙ্গিতে ফেলে উঠে দাঁড়ালেন। আজমিন খান দ্রুত এগিয়ে এসলেন ভাইকে সামলাতে। আলিনা খান বিস্ময়ে মুখ চেপে, অব্র দাঁড়িয়ে একদম চুপ, চোখে মুখে তার শান্ত, গালে চরের দাগে লাল হয়ে গিয়েছে। এই 29 বছর জীবনে অব্র 2বার চর খেলো। একবার ছোটবেলায় ওকে রক্ষা করতে গিয়েছিল, পরে সে আঘাতপ্রাপ্ত হয়, সেই জন্য সেই ঘটনার আজও তার ডান গালে ভুরুর নিচে দাগ বসে আছে। আর দ্বিতীয়টি আজ ভালোবাসার কথা বলায়। মহলের সদর দরজার সামনে ওহু দাঁড়িয়ে আছে। সে কিছুক্ষণ আগে এসেছে, কাঁধে ব্যাগ ঝুলানো, শরীরটা কাঁপছে ভয় আর আতঙ্কে। অব্রের ভেতরে আগুনে ফেটে পড়ছে। আজকে ওহু যেন না থাকে, এই অগ্নি পরীক্ষার সাক্ষী যেন সে না হয়। কিন্তু তবুও দাঁড়িয়ে আছে। ওহু দাঁড়িয়ে, চোখে টলমল জল। অব্র দাঁত চেপে ধরলো। এবার কিছুতেই সে পিছু পা হবে না, যা হবার তা হবে। কঠোর গলায় বলে, কি জানি মেয়েটা আবার ভয় পেয়ে উল্টাপাল্টা না বলে। তো সাহস কি করে হয় এমন কথা বলার? অব্র তাতে দাঁত চেপে উত্তর দিল, আমি আবারও বলছি ওহুকে বিয়ে করতে চাই। এই বাক্য যেন বিস্ময়ের চারপাশ ফেটে ওঠে। ওহু আমার মৃত ছোট ভাইয়ের কন্যা, ওর সমস্ত দায়িত্ব আমি আমার কাঁধে নিয়েছি। আমি ওর অভিভাবক। ওহুকে আমি কোনোদিনও তোর হাতে তুলে দিব না, বুঝেছিস? অব্র চোখে আগুনের শিখা, হাঁক ছুঁড়ে দাঁতে দাঁত চেপে, আরে বা, আপনি দেখি আজকাল খুব অভিভাবক হয়ে উঠেছেন। তবে এটা জেনে রাখুন, আপনি এতে রাজি হন বা না হন, আমি ওহুকে বিয়ে করছি। কোনো শক্তি আমাকে থামাতে পারবে না। মেলে নিলে নিন, না নিলে নেই। পাশে দাঁড়িয়েছিলেন আলিনা খান, টেনে ধরলেন আজমল খানের কনুই, ফিসফিস করে বলল কান্নাচড়া গলায়, মেনে নিন না, জেদ করছেন কেন? কিন্তু আজমল খান অটন, পাথরের মতো তির্যক দৃষ্টি। তুমি জানো না অব্রের আম্মা কি সন্তান পেটে ধরেছ? জানলে কখনো নিজের ছেলে বলে মেনে নিতে না একে। পুরো মহল নিস্তব্ধ মুহূর্তে, বাতাস যেন ভারী হয়ে গেছে। চারপাশে ছড়িয়ে পড়েছে বিষাদ, অন্ধকার যেন। কি করেছে অব্র, যে কারণে আজমল খানের কণ্ঠে এতটা ঘৃণার আগুন? অব্রের চোখ রক্তবর্ণ, জবাব না দিয়ে ক্ষিপ্ত হলো, চোখে আগুন, গলায় বজ্রপাত। তার জন্য দায় আপনি। আমি কোনো কথা বাড়াতে চাই না, শুধু জানতে চাই উত্তর কি আপনার? ঠিক তখনই আরেক কণ্ঠ ভয়াল নীরবতা। আজমিন খান বলে ওঠেন, অব্র, আমরা কিছু বুঝে উঠতে পারছি না, কি করেছো তোমরা? ভাইজান কিসের কথা বলছে? আর তুমি বা ওকে বিয়ে করতে চাইছো, সে কি রাজি? ও তো নিজের মতামত আছে। অব্র গর্জে উঠল, হ্যাঁ অবশ্যই। ওকে জিজ্ঞেস করুন, ও তো পিছিয়ে দাঁড়িয়ে আছে। সাথে সাথে সবার দৃষ্টি ঘুরে পিছনের দিকে, ততক্ষণে খেয়াল করলো সকলে। ওহুর আম্মিজান দৌড়ে এসে মেয়ের দিকে। ওহু কাঁপছে দ্বিধা আর ভয়ের আতঙ্কে। ওহুর আম্মিজান, তুমি কি বলো? এই বিয়েতে কি তোমার সম্মতি আছে? কোনো আপত্তি নেই? ওহু চোখে যেন ভয়। এক মুহূর্ত তার মনে বাজছে প্রতিজ্ঞার কথা, পরশু রাতের কথা। সে অব্র ভাইকে কথা দিয়েছিল, অতীতে যা কথা রাখতে পারেনি তা সে এখন রাখবে। সে কি করে কথা ভেঙে দিবে? ভীত কাঁপা কাঁপা গলায় ঢোক গেলে চোখ বন্ধ করে গভীরভাবে উচ্চারণ করে, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। নিঃশব্দে মুহূর্ত জমে গেল। উপস্থিত সকলেই ঢোক গিলে নিল, এক নিঃশ্বাসে চেয়ে রইল চারপাশ। কারো কণ্ঠে যেন কোনো শব্দ নেই, সবাই নিস্তব্ধ। এবার ওহু আর অব্র দুজনেই মত মিল দিল। উপস্থিত সবাই ভেবে নিল, নিশ্চয়ই আজমল খান এবার মেনে নিবেন। শুনলেন তো এবার উত্তর আপনার? আজমল খান তাতে দাঁত চেপে চশমা সামনে নিলেন। তারপর
এমন কথা উচ্চারণ করলেন যেন মুহূর্তে চারপাশ বরফে জমে গেল। যদি তুমি ওকে বিয়ে করতে চাও তবে বিয়ের পরের দিন এই মহল ছেড়ে চলে যেতে হবে। সেদিন থেকে তুমি আমার ছেলে নাও, আমি তোমাকে ত্যায্য করছি। এ কথা শুনে ধূপ করে সোফায় বসে পড়লেন আলিনা খান। চারপাশ আতঙ্কের ছায়া। কেউ যেন বিশ্বাস করতে পারছে না আজমল খান নিজের সন্তান কেমন নির্মমভাবে অস্বীকার করছে। কালই বিয়ের ব্যবস্থা করুন। আজমল খানের কাপা হাতে চশমাটা খসে পড়ল মেঝেতে। নিঃশব্দে থমকে গেল এ কথা শুনে। ছেলে বাপের দ্বন্দ্বে উপস্থিত সবার হৃদয়ের যেন হুঙ্কার। ওর ছোট্ট হৃদয়টা থরথর করে কাঁপছে। কালকে কেন অব্র ভাই? কিছুদিন পর আয়োজন করলে ভালো হয় না? এত তাড়াহুড়ো কেন? অব্র সংযত কণ্ঠে জবাব দিল, কালকে তো অনেক দেরি হয়ে যাচ্ছে। ইচ্ছে তো করছে এখনই ওকে নিয়ে মহল ছেড়ে চলে যাই। তোমার আম্মা এখনই যেন ওকে নিয়ে মহল ছেড়ে চলে যাই ইচ্ছে করছে। যেহেতু বাবার সাথে সম্পর্ক চিরতরে শেষ, সময় নষ্ট করে লাভ কি? একথা বলে আম্মা আপনিও চলেন আমাদের সাথে। আর তার কথা শেষ হতে আজমল খানের বিরুদ্ধে কণ্ঠের করাই বলে, তোমার আম্মা কেন যাবে? ওহুকে নিয়ে যেতে চাচ্ছ? ওর খেয়াল রাখতে পারবে ঠিক মতো? তারই তো সন্দেহ নেই। এবার অব্রের কণ্ঠে উচ্চারণ উত্তেজনা দেখিয়ে বারবার দ্বিধাবিদিত সুরে বলে, এই খান বংশে আমি 10 বার কিনে 10 বার বেচে দিতে সক্ষমতা রাখি, সেই ক্ষমতা আমার আছে। একথা বলে অব্র দৃষ্টি না ফিরে দ্রুত সিঁড়ির পানে উঠে গেল। পাশে আলিনা খানের মুখে আঁচল চেপে হাউমাউ করে কান্না করছে। বাম পাঁচু চেপে ধরে ভারী নিঃশ্বাস নিয়ে সোফায় হেলান দিল আজমল খান। মেজো ছেলের বিয়ের আয়োজন কর কালকই। আজ রাতের মধ্যেই সবাইকে খবর দে, আয়োজন কর রাজকীয়ভাবে। নিউজ চ্যানেল থেকে শুরু করে দেশের সকল পত্রিকায় ছড়িয়ে দে আজমল খানের বড় পুত্রের বিয়ে। তবে থেমে গেল যেন তার শ্বাস। আজকের এই ঘটনা যেন কেউ না জানে বলেই তিনি ধীরে ধীরে সোফায় শুয়ে পড়লেন। যন্ত্রণায় কেঁপে উঠল তার বুকখানি। সবাইকে বলবি আমার শরীর খারাপ। হঠাৎ করে বিয়ের আয়োজন, এখন যা, শুরু কর জলদি। শেষ কথাটুকু বলে নিস্তেজ হয়ে গেল যেন আজমল খান। চেতনাহীন দেহটা তড়িঘড়ি করে কোলে তুলে নিলেন আজমিন খান। মহলের দোতলা থেকে ছুটে যেতে হাতের ফোন, ডাক্তারের উপস্থিতি চাই এখনই। এদিকে নিচতলা থেকে চোখে ভেজা মেঝেতে বসে আছে আলিনা খান। বুক ফাটা কান্নায় গভীর হয়ে উঠেছে সে। পেছনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে ওহু। তারা মা আম্মি যান কি বলবে? স্বামী স্ত্রীর মুখের কোনো কথা নেই বা কথার মূল্যায়ন করে না এই সমাজ। মাঝরাত কাঠের বারান্দায় হেলান দিয়ে বসে আছে অব্র। গায়ে এখন সেই সাদা শার্ট, ওপরে দুটো বোতাম খোলা, চুলগুলো এলোমেলো অন্যমনস্ক। পাশে রাখা পালঙ্কে ছুঁড়ে মেরেছে ব্লেজারটা। এক নির্জন হঠাৎ যেন উপস্থিত টের পেল কারো। ধীর পায়ে ঘাটটা কাত করলো। চোখ পড়ে গেল ওহুর ওপর। এক ঝলক দেখে আবার ফিরিয়ে নিল তা। নীরবতা ভাঙল না। নরম পায়ে পাশে ওহু এসে দাঁড়ালো। বারান্দার ধারে কিছুক্ষণ চুপচাপভাবে দাঁড়িয়ে কণ্ঠের কাঁপুনি ধরে, অব্র ভাই। অব্র সংক্ষিপ্তভাবে জবাব দেয়, কথাটুকু বলেই সাহস জোগাড় করে আবারও প্রশ্ন ছুড়ে, আপনি কি অনেকবার ভেবে দেখেছেন? ভয় পাচ্ছেন না? আপনি কি আপনার নিজের সিদ্ধান্তে অটল? ছোট কাকার কবরের মাটি ছুঁয়ে আমি কথা দিয়েছিলাম, তারপরে কি আমি আমার জীবনসঙ্গী করব। এখন বল আমি কি করব? এই ওয়াদা ভেঙে দিতে বলছিস? শুনে ওহু মাথা নিচু করে ফেলে। চোখের কোণে জমে ওঠে জল। অব্র এক পলক তাকায় তার দিকে। ওহুর চোখে সম্মতির ইঙ্গিত। চাঁদের আলোয় মাথা ধীরগতিতে হ্যাঁ, যেন নিজেকে বিশ্বাস করতেও সম্মতি দিচ্ছে। আমার কাছে এই পুরো জীবনে একটিমাত্র সুযোগ। ডাক্তার বলেছে আমার শরীরের অবস্থা, মানসিক অবস্থা খুব ভালো না। যদি আমি আর কথা শেষ করতেই অব্র এগিয়ে আসে, ঠোঁটে আঙ্গুল দেয়। একদম না। চোখের গভীরতায় অভিব্যক্তি নিয়ে পুনরায় বলে, তোমার সঙ্গে আমার বিয়ে হওয়া 1 সেকেন্ড পর যদি তোমার মৃত্যু হয় তবুও আমি বিশ্বাস করব আমার জীবনে 1 সেকেন্ডের জন্য সার্থক। মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা আমার রুহুতে তৃপ্তি হবে। কিন্তু তবুও ওহুর মনের গহীন থেকে যেন অব্যক্ত প্রশ্ন ছুড়ে গেল, পরিচয়হীন হয়ে বাঁচবেন? মুখ ফুটে উচ্চারণ করতেই সে কথা অব্রের দৃষ্টিতে আটকে গেল। আর কিছু বলতে পারল না। বারান্দায় দাঁড়িয়ে অপলক চেহু। দৃষ্টি তার ঠিকানার অদূরে সবুজ ঘাসে ঘেরা কবরখানা। সেখানে ঘুমিয়ে আছে তার বাবা। হয়তো আজ বেঁচে থাকলে সবকিছু ভিন্ন হতো। বাবার গলা জড়িয়ে অনেক আবদার করতে পারত। ওহুর চোখের জল মুছে একবার আকাশের দিকে তাকায়। চাঁদের আলো মুখটা যেন ভিজে এলো তার। আব্বা, আপনাকে এই সময় অনেক বেশি প্রয়োজন। আমি আজ নেই, আফসোস।
আমার বাবা নেই, তাই আমি কাউকে কিছু বলতে পারি না। কালকে আমার বিয়ে হচ্ছে, রাজকীয় আয়োজন, যেমনটি আপনি চেয়েছিলেন, কিন্তু আফসোস এই আয়োজনে আমার বাবা নেই। শব্দগুলো থেমে থেমে কান্নার ভার করলো। মুখ চেপে ধরে হু 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 করে কেঁদে উঠল। চারপাশে কেবল একটাই নিঃশব্দতা উপলব্ধি করলো। বাবা ছাড়া সন্তান আর স্বামী ছাড়া স্ত্রী, কারোই যেন মূল্য নেই এই সমাজে। যার শক্তি আছে সেই চলমান দুর্বলতাকে উপেক্ষা করে। কিন্তু সত্যি যা দেখে সবকিছুই সত্যি নয়। আজকাল আজমল খানের এই কঠোরতা হয়তো নিশ্চয়ভাবে নিরন্তর নয়। তার কারণ এই গভীর পাপের প্রায়শ্চিত্ত বুকের ভেতরে এক অন্ধকার সত্য লুকিয়ে রেখেছে, যা প্রতিটা নিঃশ্বাসে গোংরানি তুলছে তার বুকের ভেতরে। যে ছেলেকে নিজেই জানে না তার অপরাধের ভয়াবহ কতটা ভয়ঙ্কর, দুটো প্রাণীর নৃশংস মৃত্যুর দায় তাকে রাত জাগিয়ে রাখে। আজমল কি জানেন এই সত্য রক্ত ঝরেছে এই অবধি কত শত? সে তো দুটো খুনের কথা জেনেই এতটা ভীতি হয়ে আছে। অন্ধকার রাত পেরিয়ে গভীর হয়েছে। কিছুক্ষণ আগে বহু লোক এসেছিল ওর কাছে, নানা প্রশ্ন, নানা মুখ, নানা কৌতূহল। প্রতিটি প্রশ্নের উত্তরে বুকে পাথর চেপে রেখেছিল ওহু আর অব্র। কেউ সাহস করেনি তার ঘরে দরজার দিকে যেতে। বারান্দার এক কোণে বসে নিথর, শীতল দেহ, বলিষ্ঠখানি, হাতের কোণে সিগারেট। তবুও কেন বুক পড়ছে, কেন কেন মনে হচ্ছে সবকিছু ভীষণভাবে ভুল হচ্ছে এই জীবনে। অব্র চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করে, খুশি হতে চায়। হ্যাঁ, আমি খুশি, আমি আমার চন্ডাকে পাচ্ছি, আমি খুশি। তবু হাসি যেন কোথায় মিলিয়ে গেছে শূন্যতার মাঝে, খুঁজে পেয়েছে না নিজের হাসিটা। কারণ কাল আবরার খান অব্র আর অরুণা খান অহুজানের বিয়ে, খান বংশের একমাত্র উত্তরাধিকারের বিয়ে, খান বংশের প্রথম কর্তা আজমল খানের ছেলের বিয়ে, খান ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যানের বিয়ে। সবচেয়ে বড় পরিচয় আবরান খান অব্র ও তার কাঠবিড়ালির বিয়ে। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। প্রথমে যখন পর্বটা শুরু করি তখন আমি বলেছিলাম যে আজকে পর্ব ৭৯ এবং ৮০ দুইটা দিব, কিন্তু ৭৯ পর্বটাই 3টা পার্টে ছিল, এটা আমি দেখিনি। ৭৯.১, ৭৯.২, ৭৯.৩ এভাবে ছিল। তো এই ১, ২, ৩ দিতেই পর্বটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য ৮০ দিব না, কারণ ৮০টাও আবার ১, ২, ৩ তিনটা পার্ট আছে। ওই জন্যই আজকে দিলাম না, এটা কালকে দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।